ঘুম ভেঙে যেতে বিছানায় শুয়ে ডিপ ডিপ করে তাকালো পিয়া। এখনো ভোরের আলো ফোটেনি। হাত বাড়িয়ে পাশের বেডসাইড টেবিল থেকে ফোন হাতে নিয়ে সময় দেখলো একবার। ভোর এখনো, সবে 5টা বাজে। মেয়েটা মহা বিরক্ত হলো এই অসময়ে ঘুম ভাঙায়। বাইরে ধুম বৃষ্টি এখন, একটু পর তো এমনিতে উঠতেই হবে। এখন সময় ঘুম ভাঙার মনে হয়? আশ্চর্য, তার উপর আবার অল্পই ঠান্ডা লাগার ধাঁচ। আবহাওয়ার এমন সেমন হলেই ঠান্ডা জ্বর এসে হানা দেয় একেবারে। নাকটা পিটপিট শুরু করে দিয়েছে এর মধ্যেই। এই একটা বিষয় নিয়ে সে মহাবিরক্ত থাকে সবসময়। অসহ্যকর একটা নাক তার। আড়মোড়া ভেঙে উঠে বসলো পিয়া। হুট করে বাবা মার কথা মনে হতেই তার মনটা খারাপ হয়ে গেল। আড়মোড়া ভেঙে উঠে বসলো পিয়া। হুট করে বাবা মার কথা মনে হতেই তার মনটা খারাপ হয়ে গেল। পিয়ার বাবা আনিসুর রহমান একজন নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি 2 বছরের জন্য একটা ডিগ্রির জন্য জার্মানি যাচ্ছেন। সাথে তার মা ও যাবেন। বাবার শরীরটা ভালো না মোটেও। সেখানে বাবাকে গুছিয়ে দিয়ে 2-3 মাস পরে ফিরবেন। পিয়া তাকালো পাশে। পিয়ার বড় বোন শিয়া ঘুমাচ্ছে। পিয়া উঠে বসলো। দুষ্টুমির মাথায় এসে ধরা দিতেই বোনের নাকটা চেপে ধরলো। 5 সেকেন্ডের মধ্যেই শিয়া ঘুমের মধ্যে হাঁসফাঁস শুরু করলো। পিয়া নাক ছিঁড়ে দিয়ে খিলখিল করে হেসে উঠলো এবারে। বোনকে শান্তিতে ঘুমাতে দেওয়া উচিত। একপাশে কালো সিল্কি চুল পিঠে ছড়িয়ে পড়েছে মেয়েটার। টানা কাজল চোখগুলোতে এখন আর ঘুম নেই। চুলগুলো হালকা খোপা করে জানালার কাছে গিয়ে গেল সে। জানালা খুলতেই দমকা হওয়ার সাথে রিনি রিনি বৃষ্টির ঝাপটা এসে চোখে মুখে ভিজিয়ে দিল একেবারে। আবহাওয়াটা বড্ড খারাপ কয়েকদিন হলো। একে তো ঠান্ডা পড়েছে, তার উপর বৃষ্টি। মানে হয় কোনো? আবহাওয়ার অফিসে বলেছে আরো 15 দিন এমন থাকবে। বৃষ্টি আর শীত দুটোই তার পছন্দের, তবে সেটা একসাথে নয়। একসাথে বড্ড স্যাঁতস্যাঁতে লাগে। তার মাঝে কলেজে যাওয়ার ঝক্কি তো আছেই। এই আবহাওয়ায় সরকারের উচিত সব স্কুল কলেজ ছুটি দিয়ে দেওয়া। আর বাবা মায়ের উচিত বাচ্চাদের আধ ঘন্টা পর পর চা কফি পকোড়া বানিয়ে লেপের নিচে দিয়ে যাওয়া। এরই মধ্যে হাতে থ্রিলার উপন্যাস নিয়ে সাথে কফি পকোড়া, আহ, ভাবতেই ভাল লাগে তা না? ধুর। পিয়া জানালা চাপিয়ে পর্দা টেনে দিল। বোনটা ঘুমাচ্ছে, ঘুমাক। মেয়েটা কাজের চাপে ডুবে থাকে একেবারে। এই শীতের মধ্যেও রাত জাগতে হয়। ঝটপট পোশাক পাল্টে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো সে। বাবা মা দুজনেই চা নিয়ে বসে আলোচনা করছেন। তারা উঠেছে আরো আগে। পিয়াকে দেখা মাত্র একগাল হাসলেন আনিসুর রহমান। মেয়ের দিকে হাত বাড়িয়ে ইশারা করলেন পাশে এসে বসতে। হালকা কণ্ঠে শোধালো, কি রে মা, উঠে পড়লি যে এত সকালে? পিয়া বসলো বাবার পাশে। মাথা ঝাঁকিয়ে জবাব দিল, ঘুম ভেঙে গেল বাবা। বেশ তো, আয় বস আমার কাছে। শিয়া ওঠেনি। পিয়া বাবাকে জড়িয়ে ধরে বসলো। না বাবা, আপু তো কাল ওর অফিসের কাজ শেষ করে অনেক রাতে ঘুমিয়েছে, তাই আর ডাকেনি। মেয়েটার অফিসে বড্ড চাপ পড়ে গেছে আজকাল। রেখে রেখে কখনো একদিনও দূরে থাকেনি আনিসুর রহমান আর রেণুকা রহমান। আর সেই মেয়েদের একা রেখে বিদেশে বিভুঁইয়ে পড়ে থাকবেন তিনি রাজি ছিলেন না মোটেই। তবে কিছু করার নেই, যেতে হবে। তার থেকে বড় কথা, মেয়েদের আশ্বাসে যাওয়ার সাহস করেছেন। মেয়ের মলিন মুখটা চোখে পড়তে মুখটা অন্ধকার হলো আনিসুর রহমানের। মিহি কণ্ঠে বলল, মা রে, মন খারাপ করছে? রিয়া এবার হু হু করে কেঁদে উঠল। সত্যিই তো, বাবা মাকে ছাড়া একদিনও কোথাও থাকেনি দুই বোন। থাকবেই বা কিভাবে? কে আছে তাদের? কেউ নেই। না, কেউ নেই। আত্মীয় স্বজন কারো সাপরিচয় নেই তাদের। শিয়া বা পিয়া জন্মের পর দেখেনি কাউকেই। আনিসুর সাহেব মেয়ের মাথায় হাত বুলালেন। শান্ত কণ্ঠে আওড়ালেন, না মা, সময় দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া তোর এক্সাম শেষে কয়েক মাস গিয়ে আমার কাছে তো থাকবেই। দেখবি চোখের পলকে 2 বছর কেটে যাবে। চল, নাস্তা করে নিবি, ওঠ। পিয়া নাস্তা করে ওপরে নিজের রুমে আসলো। খানিকক্ষণ এদিক সেদিক পায়চারি করতে করতে কি মনে করে ড্রয়ার থেকে একটা শাড়ি বের করলো। শাড়িটা গত জন্মদিনে শিয়া উপহার দিয়েছিল। আকাশ রঙা একটা শাড়ি, দারুণ সুন্দর। পরাই হয়নি। মন খারাপ হলে সে শাড়ি পরে। মন ভালো করার ওষুধ এটা তার। শাড়ি পরে ঘন্টা খানেক পর সে আকাশের দিকে তাকিয়ে থাকে। বাইরে বৃষ্টি থেমেছে।
তবে আকাশ এখনো ঘন মেঘে আগের মতো গুম ধরে আছে। তার খুব ইচ্ছে হলো সকাল সকালে একটু বাইরে হাঁটতে। যা বাবা, তাই কাজ করে বসলো। ঝটপট শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লো। প্রকৃতির সান্নিধ্যে গিয়ে একটু মনটা ভালো করা দরকার। আকাশ, এই আকাশ, শালা উঠিসনি এখনো নাকি? আজ তো তোর মিটিং আছে নাকি? আকাশ বিরক্ত নিয়ে লাল চোখ করে তাকালো রিয়ানের দিকে। রিয়ান দাঁত বের করে হাসছে তখন। অসময়ে ডেকে যেন মহাকর্ম করে ফেলেছে। আকাশ তাকাতেই 32টা দাঁত বের করে বিশ্রী হেসে বলল, এলাম তো চমকে। আকাশ দাঁত কিরমির করে বলল, ঘুমের 12টা না বাজালে চলছিল না? না ভাই, এখানে পরে পরে তো ঘুমাতে আসিসনি, কাজে এসেছিস। সেটা বোধহয় তোর থেকে আমার মাথায় বেশি থাকে। দারুণ বিরক্ত নিয়ে আবার প্রশ্ন করলো আকাশ। ওই আজকে কত তারিখ? রিয়ান ভুরু কুঁচকে বলল, কয় তারিখ আবার? 5 তারিখ। আজ মিটিং আমাদের। রিয়ান এবার ভুরু কুঁচকালো। তাই তো, তাদের প্রেজেন্টেশন মিটিং তো আজ না, 6 তারিখে। সে দাঁত বের করে হাসলো। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, দোস্ত রাগ করিস না, ভুলে গিয়েছিলাম। আকাশ কুঁচকানো কপাল সোজা না করে বিছানা ছেড়ে নামলো। ছেলেগুলো বড্ড বিরক্তকর। এদের মতো অসহ্যকর বাচ্চা ছেলেরা ওর বেস্ট ফ্রেন্ড কিভাবে হতে পারে? সেই বা কিভাবে এদের ফ্রেন্ড বানিয়েছিল? আকাশ কিছুতেই ভেবে পায় না। বিরিয়ানির দিকে তাকিয়ে ধমকে উঠল এক প্রকার, বের হও আমার রুম থেকে এখন, যা। আকাশের ধমক বিরিয়ান দাঁড়ায় না আর। এখনো সে চৌধুরী সাহেব, তার মাথায় কিছু ভাঙেনি, এটাই তার ভাগ্য। ইস, কোন ভুলে যে জাগাতে আসলো। আকাশের রাগ সে জানে, ঘুম থেকে ডাকলে বড্ড খেপে যায়, আর সারাদিন সে খিটখিটে করবে। রিয়ান চোখের পলকে ছুটে নিজের রুমে ফেরে। আকাশ এহনাজ চৌধুরী, শাহজাহান চৌধুরীর ছোট ছেলে। 28 বছর বয়সে দারুণ উন্নতি করেছে পারিবারিক ব্যবসায়। আকাশ উঠে এসে জানালার পাশে দাঁড়ালো। 6 ফুট 6 খণ্ড কারুকার্যের পেটানো শরীর, এর অনেকটা নিচে কালো ট্রাউজার, আর তার জন্য পুরুষলীলা ভাঁজগুলি স্পষ্ট হয়ে ভেসে আছে। পিঠের নিচের দিকে কোমরে কালো জন্মদাগ দেখা যাচ্ছে। হাতের পেশিগুলো ফুলে ফেপে রয়েছে। হাত উঁচু করে আড়মোড়া ভাঙলো। পেশির রগগুলো ফুলে ফেপে উঠেছে। মাথা ভর্তি কাঠ ছোঁয়ালো কালো সিল্কি চুল। হাত দিয়ে ব্যাগ বিলাস করতে করতে জানালার পর্দাগুলো সরিয়ে দিল। প্রজেক্টটা তাকে ঝামেলায় ফেলে দিয়েছে। পরিবার, নিজ এলাকা রেখে এমন এক পাহাড়ের উপর দিনের পর দিন এখন থাকতে হবে। ভাবা যায়? বাবা, বড় ভাইয়ের উপর তার প্রচন্ড রাগ হচ্ছে এখন। আকাশদের বিশাল পরিবার, বাপ, চাচা, দাদা, দাদি, ভাই বোন, সবাইকে নিয়ে হই হুল্লোড়ালা বাড়ির মানুষ সে। নিজে গম্ভীর প্রকৃতির হলেও এই হইচই পরিবেশেই অভ্যস্ত সে। বিশাল পরিবার, এর বিশাল কারবার। আকাশের দাদু শাহজালাল চৌধুরী তার সময়কার সবচেয়ে বড় বিজনেসম্যান ছিলেন। তারপর তার বাপ চাচাদের প্রজন্ম। আকাশের বাবা শাহজাহান চৌধুরী তার 3 ভাইকে সাথে নিয়ে পারিবারিক বিজনেস উন্নতি করেছে। 5 তারকা হোটেল তাদের 7টি। এবার তাদের নতুন হোটেলে প্রজেক্ট হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। সেই দায়িত্ব এবার আকাশের ঘাড়ে দিয়েছে তার বাবা। কারণ অবশ্য আকাশের বড় ভাই অয়ন, সে এখানকার প্রজেক্টটা নিতে মহা উৎসাহী। বাবাকে এক প্রকার জোরাজুরি করে আকাশদের দিয়ে এখানকার প্রজেক্টটার দায়িত্ব নিয়েছে। রিহান, রাতুল, রাকিব, রেদওয়ান আকাশের বন্ধু। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব একসাথে পড়াশোনা শেষ করে বন্ধুদের নিয়ে নেয় তাদের বিজনেসে। সেই সূত্র ধরে এখন তারা নতুন প্রজেক্ট নিয়ে এখানে। আশেপাশে পাহাড়ি এলাকা, ঘন জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। রাস্তা থেকে একটু দূরে পাহাড়ের উপর দোতলা কটেজ। এত সুন্দর কটেজ তাদের দাদু এখানে বানিয়েছিলেন। আজ ভেবে সে অবাকই হচ্ছে, যদিও সে বিরক্ত বেশি হচ্ছে। বারবার বাবাকে বলল ঢাকার প্রজেক্ট সে সামলাক, অয়ন ভাইকে এখানে পাঠাতে, কিন্তু এত বড় প্রজেক্ট বাবা চায় আকাশ, অয়ন 2 ভাই একসাথে হ্যান্ডেল করুক। ছেলেরা দায়িত্ব নিতে শিখুক। আজ বাদে কাল সবটা তো একা হাতে তাদেরই দেখতে হবে। বড় বড় কারবার শিখতে হবে তো, নাকি? আকাশ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়। বৃষ্টি বন্ধ হয়েছে বাইরে। সে জগিং এ বের হবে। তারা এখানে এসেছে সবে গতকাল। এখনো তাদের কটেজটা যেন গোছানো হয়নি। কোনো ব্যাগ কোথায় রেখে সেগুলোও পাচ্ছে না। অনেক খুঁজে একটা ব্যাগ থেকে সাদা শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয় সে।
বাইরে ঠান্ডা বাতাস, আশেপাশের পাহাড়ি রাস্তা, গাছপালা আর বৃষ্টির জন্য পরিবেশটা দার্জিলিং এর ফিলিং দিচ্ছে। আশপাশটাও ঘুরে দেখা দরকার। বৃষ্টি কমেছে এর মধ্যেই, যদিও আজকাল বৃষ্টির উপর ভরসা নেই এক বিন্দুও। যে কোনো সময় ঝমঝমিয়ে নেমে পড়বে। জগিং করতে করতে অনেকটা ভেতরে রাস্তায় চলে এসেছে সে। রাস্তার কিনারে দাঁড়িয়ে পড়লো। পাহাড়ি রাস্তার সমতল থেকে অনেক উঁচুতে হাওয়ার অদূরে পাহাড়ের উপর ভেসে ভেসে যাওয়া মেঘগুলো দারুণ সুন্দর লাগছে। স্বীকার করল সে, পরিবেশটা স্বর্গসুখ দেয়। হঠাৎ মিষ্টি গুনগুনে হালকা পাশ ফিরল সে। শব্দের উৎস হাতটাতে বেশ খানিকটা দূরে তাকিয়ে থমকে গেল। তার বুকের বাঁ পাশ। সামনে একটা কিশোরী হেঁটে আসছে, হালকা আকাশি কালার জর্জের শাড়ি গায়ে। বৃষ্টির পর দমকা বাতাসের শাড়ি দেহে লেপ্টে আছে লতানো শরীরে। এলোমেলো বাতাসের তোড়ে বাঁকানো ফর্সা কোমর দৃশ্যমান হয়ে যাচ্ছে। কিশোরী বারবার সেটা আড়াল করছে উদাসীন ভাবে। আঁচল পিঠের অনেক উঠছে, খোলা চুল, চোখ মুখ আড়াল করে দিচ্ছে বারবার। কাজল দেওয়া চোখ, গোলাপি পাতলা ঠোঁটে গুনগুন করে গান গাইছে মেয়েটি। দূর থেকে ও চমৎকার শোনাচ্ছে। আকাশ থমকে দাঁড়িয়ে আছে, পলক ফেলতে ভুলে গেছে। মেয়েটার বয়স ঠাউর করতে পারে না। আকাশ থমকে দাঁড়িয়ে আছে, পলক ফেলতে ভুলে গেছে। মেয়েটার বয়স ঠাউর করতে পারে না। কত আর হবে, 17-18 সম্ভবত। এখন চোখের দিকে তাকালে চোখ সরানো দায়। এমন চোখের দিকে তাকানো চোখ সরানোর দায়। আকাশ নিজের ওপর খানিকটা বিরক্ত হচ্ছে। মেয়েটা দেখে এমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকার ছেলে নয় সে কখনোই। মেয়ে দেখলে তার রূপ। আকাশ নিজের ওপর খানিকটা বিরক্ত হচ্ছে। মেয়েদের দিকে এমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকার ছেলে নয় সে কখনোই। মেয়ে দেখলে তার রূপ যৌবন নিয়ে সমীকরণ কষা তার ইমেজের সাথে যায় না মোটেই। বা এমনও নয় যে যাদের সাথে মিশেছে আশেপাশে সুন্দরী মেয়ে দেখেনি, কিন্তু এই রকম মায়াবী মুখ এ জন্মে চোখে পড়েনি, সেটা সে নিশ্চিত। এই মায়াবী মুখটা যেন তার বহু পরিচিতি। কেমন জানি উল্টাপাল্টা বিষয় ঘটছে আজকে তার সাথে। আকাশকে পাশ কাটিয়ে যেতেই চমৎকার একটা গন্ধ ছড়িয়ে গেল আশেপাশে। আকাশ ফিরে তাকিয়ে রইল। মেয়েটা গুনগুন করতে করতে হেঁটে চলে যাচ্ছে। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। মেয়েটার প্রস্থান দেখছে। বুকের ভিতর কেন যেন চেনা সুরে মেলোডি বাজিয়ে গাইছে। কি আবেশে তাকে বারে বারে। বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি। আকাশের সাদা শার্ট ভিজে গেছে অনেকটাই। সে ঠায় দাঁড়িয়ে আছে এখনো। মেয়েটা এখনো চোখের আড়াল হয়নি। মেয়েটার আকাশরঙা শাড়ি ভিজে দেহের সাথে লেপ্টে গেছে। আকাশ নিজেকে কয়েক দফা নির্লজ্জ বলে ধমক দিয়ে ফেলেছে। বেহায়া মন কিছুতেই মানছেই না। বেহায়ার চোখটা তার সাথে সঙ্গ দিয়েছে বইকি। মেয়েটা আচমকা ঘাড় কাত করে পিছনে ফিরল। তারপর হঠাৎ এক মুহূর্তের জন্য চোখ সরালো। চোখে চোখ পড়তেই আকাশ চমকালো বইকি। দারুণ চেনা চেনা লাগছে তার মেয়েটাকে। আকাশ, দাঁড়িয়ে আছিস কেন? চলে আয়, বৃষ্টি নামছে তো। দূর থেকে রাতুলের ডাকে ঘোর কাটলো আকাশের। মেয়েটা ততক্ষণে হাঁটার গতি বাড়িয়েছে। আকাশ কপাল কুঁচকে ধীর পায়ে হাঁটা দিল কটেজের দিকে। রেখে কই যাওয়া হয়েছিল শুনি? প্রিয়াকে ঘরে ঢুকতে দেখে শিয়া ল্যাপটপ থেকে চোখ তুলে জিজ্ঞেস করলো, তুমি তো ঘুমাচ্ছিলে, ভালো লাগছিল না, তাই বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম। শাড়িটাতে তো তোকে দারুণ মানিয়েছে। আমার পছন্দ আছে বল। প্রিয়া এসে শিয়াকে জড়িয়ে ধরলো। আমার আপু সবসময় বেস্ট। হয়েছে হয়েছে, ঢং না করে শাড়িটা পাল্টে ফেলতো তাড়াতাড়ি। এই ঠান্ডায় গায়ে কিছু না দিয়ে বৃষ্টির মাথায় বেরিয়েছিলে কেন কোন হুঁশে? বোনকে ধমক শেষ হতে না হতেই হাসি দিয়ে বসলো প্রিয়া। বোকার মতো আজ না বের হলেই হতো। সত্যি তো, সকাল থেকে বেয়াদব নাকটা এমনিতেই পিস করছে। এখন তার অত্যাচার সামলাও সপ্তাহখানে ভর। শুকনো জামা কাপড় এনে হাত দিতেই প্রিয়া ভেজা শাড়ি পাল্টাতে চলে গেল। এরই মধ্যে শরীরটা ম্যাজম্যাজ করা শুরু করে দিয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি, দমকা বাতাস, শরীর হিম করা ঠান্ডা বাতাস। হাতে ব্ল্যাক কফি নিয়ে বারান্দায় দরজার কাছে দাঁড়িয়ে আছে আকাশ। মা ফোন করেছিল, কান্নাকাটি করছিল। মনটা সকাল থেকে খারাপ হয়ে গেল। মাটা তাকে ছাড়া একদম থাকতে পারে না। ভাই বোনগুলোকে মিস করছে। এখানে সবে গতকাল আসলো। কতদিন এর জন্য ফেঁসে গেল খোদা জানে। যত দ্রুত সম্ভব এখানকার ঝামেলা শেষ করে ফিরতে হবে। আকাশ,
ভাইয়ের গলায় আকাশ পিছন ফিরে তাকায়। অয়ন দাঁড়িয়ে। অয়ন মেঘনাদ চৌধুরী, আকাশের বড় ভাই। বড় ভাইয়া ঠিক আকাশের মতো এতটা গম্ভীর নয়, সাদা সদা হাসিখুশি মিশুক। বাইরে থেকে 4 বছরের বড়, কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক পুরো বন্ধুর মতো। ভাইয়ের বন্ধুগুলোর সাথেও তাই। ভাইয়া এসো, ভেতরে এসো। বলবে কিছু? হ্যাঁ, শোন, কাল সকাল 10টায় ওনারা মিটিং টাইম ফিক্সড করেছে। রাতুল, রায়ানদের বলে দিস প্রেজেন্টেশনে যতটা বাদ আছে গুছিয়ে নেয় যেন রাতের মধ্যে। কালকে যেন কোনো বাহানা না দেয়। আমি বলতাম এক একটা তো রুমে দেখলাম না। ওরা ব্রেকফাস্ট করতে গেছে, আমি বলে দেব। আর আমি একটু বের হব, একটা ইম্পর্টেন্ট কাজ সারতে হবে। ফিরতে রাত হবে হয়তো। এই আবহাওয়ায় আর্জেন্ট দরকার। সাথে যাব? দুর্গম এলাকা, আশেপাশে চেনা কিছু তেমন। অয়ন ভাইয়ের টেনশন দেখে হাসে। না, প্রবলেম হবে না, আমি ম্যানেজ করে নিব। ওকে, প্রবলেম হবে না, আমি ম্যানেজ করে নিব। ওকে। অয়ন বেরিয়ে যায়। আকাশ ওখানে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর মানিব্যাগ আর গাড়ির চাবি হাতে নিজেও বেরিয়ে গেল। অনু, শোন না, আমার একটা ইমেল সেন্ড করা আর্জেন্ট। আমার কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছে না, আমাকে একটু বের হতে হবে। একা যাবে? বৃষ্টি তো হচ্ছেই, সমস্যা হবে না, ছাতা নিয়ে যাচ্ছি। আর্জেন্ট না হলে বের হতাম না, আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরবো। প্রিয়া বেরিয়ে গেল। প্রিয়া আবার লেপ কাঁথা মুড়ি দিয়ে আটশোয়া হয়। ঘড়িতে সময় সকাল 10টা। বাবা মা বেরিয়েছে হালকা কিছু কেনাকাটা করতে। আজ রাত 11টায় বাবা মায়ের ফ্লাইট। ভাবতেই মনটা দারুণ খারাপ হয়ে যাচ্ছে। পাহাড়ের গায়ে মেঘ নেমে এসেছে নরম পর্দার মতো। হালকা বৃষ্টি থেমে থেমে পড়ছে, ভিজে মাটির ঘেরান। শিয়া গন্তব্যের দিকে হাঁটা দেয়। চোখে দারুণ ক্লান্তি, অফিসে নতুন প্রজেক্ট শুরু হবে। কাজের শেষ নেই, রাত দিন সব ছুটি হারাম করে কাজ করতে হবে। তারই মধ্যে বাবা মা চলে যাবে, সেই চিন্তা তো মাথায় আছেই। ছোট বোনটা তার বড্ড উড়ানচণ্ডী, এটাকে নিয়ে তার টেনশনের শেষ নেই। পাহাড়ের বুকে কাজ করা শহরের কংক্রিটের চেয়ে অনেক শান্তিপূর্ণ তার কাছে। ঠিক তখনই দূরে একটা কালো গাড়ি এসে থামলো। চকচকে টায়ারগুলো কাদামাটিতে হালকা ছাপ ফেললো। গাড়িটা একদম তাকে ঘেঁষে থামতেই চমকে থেমে যায় সেও। ইতিমধ্যে বৃষ্টির তোজও বেড়েছে, ছাতার মধ্যে থেকেও জামা কাপড় ভিজে দিচ্ছে। হাঁটা দেবে নাকি বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইল। গাড়ির কাঁচ নেমে গেল। শিয়া বুঝতে পারলো লোকটা কিছু বলতে চায়। এক্সকিউজ মি, একটু শুনবেন? ছাতাটা একপাশে কাত করে গাড়ির দিকে তাকিয়ে বলতে যায়, জি বল। কথাটি শেষ করতে পারে না সে। চমকে উঠল সে। গাড়ির মালিকও চমকেছে বইকি। দুজনে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। শেষে শিয়ায় নীরবতা ভেঙে বলল, কিছু বলবেন? গাড়ির মালিক ভিজে যাচ্ছে এরই মধ্যেই। খোলা জানালা দিয়ে বৃষ্টি ঝাপটা ভিজে দিচ্ছে চোখ মুখ। ঠান্ডা চুল, চোখগুলো গোছানো। গাড়ির মালিক ভেজে যাচ্ছে এরই মধ্যেই, খোলা জানালা দিয়ে বৃষ্টি ঝাপটা ভিজিয়ে দিচ্ছে চোখ মুখ। ঠান্ডা চুল, চোখগুলো গোছানো। ব্যাগ বেড়ে করা নেভি রঙের টি শার্ট, ওপরে ব্ল্যাক জ্যাকেট। লোকটা চমকে সামনে বাঁকা হেসে জিজ্ঞেস করলো, এখন এটা বলো না আমাকে চিনতে পারছো না? কিছু না বললে আমি আসি, আমার তাড়া আছে। শিয়া শিয়া যেতে নিয়েও যেন যেতে পারছে না, থমকে দাঁড়ায়। না তাকিয়েই বলে, বলুন, কেমন আছো? শিয়া প্রশ্নের উত্তর না দিয়ে হাঁটা ধরে। এই বৃষ্টির মতো বোকার মতো দাঁড়িয়ে খেজুরের আলাপ করার মানেই হয় না। ছেলেটা নেমে আসে গাড়ি থেকে। বৃষ্টিতে নিমিষেই ভিজতে থাকে শরীর। শিয়া না চাইতেও হুট করে নিজের মাথায় হাতা ধরে ছেলেটার মাথায়। কি আশ্চর্য, এরই বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামলেন কেন? আমাকে কি ক্ষমা করা যায় না? চোখের দিকে তাকিয়ে আগন্তুক প্রশ্নটা করতেই শিয়ার চোখ আচমকা শান্ত হয়ে আসে। একই ছাতার নিচে এই মুহূর্তে তারা। বৃষ্টির ঝাপটা মাথাটা বাদে দুজনের শরীর ভিজে যাচ্ছে। শিয়ার চোখ সরিয়ে দীর্ঘভাবে জবাব দেয়, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ক্ষমা করা প্রশ্ন উঠছে কেন? বৃষ্টি নামছে, ভিজে যাচ্ছ, গাড়িতে উঠে এসো। শিয়া গাড়িতে উঠে না, চোখ মুখ কৃত্রিম বিরক্তির ছাপ আনে। আমি নিশ্চয়ই আপনার গাড়ির বাড়ি থেকে বের হয়নি? তাও হয়নি। তাহলে আমি একাই যেতে পারবো, ঠিক আছে? ছেলেটা শিয়ার ছাতা থেকে সরে দাঁড়ায়। শিয়া হাঁটা দেয় তার গন্তব্যের দিকে। বেশ খানিকটা যাওয়ার পর খেয়াল হয় ছেলেটা ঠায় সেখানেই দাঁড়িয়ে আছে।
এখনো গাড়িতে ওঠেনি। বৃষ্টির সাথে দমকা বাতাস, ছাতা ধরে রাখা যাচ্ছে না কোনো মতেই। ছেলেটা শান্ত ব্যাকুল চোখে তারই দিকে তাকিয়ে আছে। গাড়িতে উঠে বিন্দুমাত্র আগ্রহ বোঝা যাচ্ছে না। শিয়া এবার দারুণ বিরক্ত হয়। মুসিবত তার। সে রাগে গজগজ করতে করতে ফিরে আসে ছেলেটার সামনে। ছাতা ধরে মাথা আবার তো গাড়িতে উঠছেন না কেন? মেজাজ শখ হয়েছে বুঝি? শিয়া বিরক্ত হয়ে প্রশ্ন করলো। তুমি এসো আমার সাথে, আমি বললাম তো যাব না। আপনি ভিজছেন কেন? ছেলেটা কোনো উত্তর দিল না। বোঝে এ ছেলে নড়বেও না এখান থেকে। শিয়া এবার ছেলেটা গাড়িতে উঠে বসলো। ছেলেটা মুচকি এসে এসে ড্রাইভিং সিটে বসলো। ম্যাডাম কোথায় যাব বলুন? শিয়া তার দিকে না তাকিয়ে উত্তর দিল। রহমানিয়া মোড়ে চলুন, একটা ইমেল সেন্ড করতে হবে। ব্যাগ থেকে নিজের রুমালটা বের করে হাতে গুজে দিতে দিতে বলে, মাথাটা মুছে নিন। ছেলেটা হালকা এসে রুমাল দিয়ে মাথা মুছে নেয়। কিছু একটা প্রশ্ন করতে গিয়েও করে না, গাড়ি স্টার্ট দেয়। জানালার ধারে বসে আছে পিয়া। বাইরে বৃষ্টি পড়ছে নরম নীরব ছন্দে। যে কেউ ফিসফিসিয়ে পুরনো কোনো দুঃখের গল্প বলছে। জানালার কাছে বৃষ্টি ফোঁটা এসে পড়ে, গড়িয়ে যায় নিচে। পিয়া তাকিয়ে থাকে সেদিকে। ঘরের ভেতর হালকা আলো, উপর খোলা বই, পাশে এক কাপ ঠান্ডা চা। বাতাস আছে ভেজা মাটির গন্ধ, আর মনের ভেতরে এক অজানা ফাঁকা ভাব। বাবা মা চলে গেলে এই ছোট্ট পাহাড়ি বাড়িটা তখন শুধু ও আর শিয়া থাকবে, শান্ত নির্জন। মানে শিয়া অফিস নিয়ে ব্যস্ত থাকবে, আর পাহাড়ের এই নিস্তব্ধতা তাকে কেমন গিলে ফেলবে ধীরে ধীরে। বাইরে তাকিয়ে থাকে সে। দূরের অন্ধকার পাহাড়ের কোলে যেন কারো ছায়া নড়ছে বৃষ্টির ভেতর। একটা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে পিয়া। বোঝার বয়স হওয়ার পর থেকে দেখে আসছে তারা এখানে থাকে। শুনছে তার জন্মের অনেক আগেই, শিয়া যখন ছোট তখন বাবার পোস্টিং হয় এখানে। ঢাকা থেকে চলে আসতে হয় তাদের এখানে। শিয়ার যখন 8 বছর বয়স তখন পিয়ার জন্ম হয়। মাকেও তখন চাকরি ছাড়তে হয়। মেয়েদের এই পাহাড়ি দুর্গম এলাকায় একা রেখে চাকরি করতে যেতে বড্ড ভয় পেতেন তিনি। 2 বোনই পড়াশোনায় দারুণ ভালো। শিয়ার বরাবরই বিজনেস করার শখ ছিল। বাবা মা তাদের কোনো ইচ্ছাতেই বাধা দেয়নি। শিয়া মাস্টার্স কমপ্লিট করলো এবছরে। আরো 2 বছর আগে একটা বড় কোম্পানিতে চাকরিও পেয়েছে। বাবা মা খুব করে চেয়েছিল দেশের বাইরে যাওয়ার আগে শিয়ার বিয়েটা দিয়ে যাবে। 26 বছর হয়ে গেল, মেয়ের বিয়েটা তো দেওয়া উচিত। তারা ফিরবে 2 বছর পর, অথচ শিয়া এখন কিছুতেই রাজি নয়। তার মা বাবা বাইরে যাচ্ছে, বোনটা এখনো ছোট, ইম্যাচিউর। তাছাড়া তার নিজেরও ক্যারিয়ার সবে শুরু করেছে, এখনো গোছানো হয়নি কিছু। বাবা মা ফিরে আসুক, তারপর যা সিদ্ধান্ত নেওয়া নিবে। আর পিয়া, সে সব দিক থেকে বোনের উল্টো। বোন যতটা দৃঢ় স্থির চুপচাপ ম্যাচিউর, তিনি ঠিক ততটাই উড়নচণ্ডী, চঞ্চল আর ইম্যাচিউর। সারাক্ষণ হই হই, ওর উপরই তার জীবন। তাকে নিয়ে পরিবারের সবারই টেনশন সবসময়। অষ্টদশী রূপের দিকে তাকালে আশপাশ ঝলসে যেতে চায়। এ চোখের দিকে তাকালে মায়া কাটানো দায়। জানালার পাশে বসে থাকা অবস্থায় মনে হয়, এই পাহাড়, এই বৃষ্টি, এই নিঃসঙ্গ রাত, সবাই যেন আজ তাকে বিদায় জানাচ্ছে নরম ভাবে, তার মা বাবারই মতোই। ভেবে পিয়ার মন খারাপ হয়ে আসলো নিমেষেই। তার এখনো কেন যেন ভালো লাগে না। যে মানুষজন দারুণ ভালোবাসে, আত্মীয় স্বজন, গোড়া গোষ্ঠী সব থাকবেই, তবেই না পরিবার। অথচ জন্ম থেকে দেখে আসছে তাদের পরিবারে এই 4 জন মানুষ আছে। না আছে দাদা বাড়ি, না আছে নানা বাড়ি। এটা নিজে নিয়ে অনেক জিজ্ঞেস করলো তার মা বাবা রণমূর্তি ধারণ করে। পিয়া বিরক্ত হয় খুব। বোনটা তখন ঘুম ধরে থাকে। আশ্চর্য, পিয়া ভেবে পায় না একটা মানুষ কিভাবে এতটা আত্মীয় স্বজনহীন জীবন হতে পারে। কেউ নেই, ধুর, মানা যায়। বাবা মা না থাকলেও শিয়া তাকে কখনো কোনো কষ্টই পেতে দেবে না। পিয়া ভাবতে ভাবতে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। বাবা মার আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে বাইরে থেকে ফিরে এসেছে। কই, শিয়া তো এখনো ফিরলো না। ঘড়ি দেখলো, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। মেয়েকে দেখে আনিসুর সাহেব হেসে কাছে ডাকছেন। কি রে মা, আয়। বাবা, কখন বের হচ্ছে তোমরা? আমরা এয়ারপোর্ট অব্দি যাব না?
না গেলে হয় না মা, বাইরের আবহাওয়া তো দেখছই। এখান থেকে ফিরতে ফিরতে তোমাদের দু বোনের তো রাত হয়ে যাবে। না বাবা, আমরা যাবই, আপু বলছে যাবে। এর কথা শুনে আনিসুর সাহেব হাসলেন। তিনি ভালো করেই জানেন একবার তার ছোট মেয়ে বলেছে মানে সে যাবেই। বেশ তো, যাবে। শিয়া ফিরেনি? আমাকে কল দিয়ে বলো বের হচ্ছে কাজে, ঘন্টাখানেকের মধ্যে ফিরবে। না বাবা, আপুর ফোনটাও বন্ধ, বললো ঘন্টাখানেক লাগবে, অথচ দেখো 2 ঘন্টা হলো। এতক্ষণ কেন লাগছে? বৃষ্টিতে আটকা পড়েছে, হয়তো এসে যাবে। রেনুকা রহমান মেয়েদের আগামী কয়েকদিনের দরকারি যাবতীয় জিনিস এনে গুছিয়ে দিয়ে যাচ্ছেন। বড়টাকে নিয়ে টেনশন নেই, ওটা তো লক্ষ্মী। ছোটটাকে নিয়ে তার যত টেনশন। 2 মাস পর মেয়েটার এক্সাম, অথচ এখন তাদের যেতে হচ্ছে। খোদা ভালো জানে এ মেয়ে নিজের যত্ন নেবে কিনা। দেখা গেল এক্সামের মধ্যে ঠান্ডা জ্বরে বাঁধিয়ে বসে আছে। সে এক কাজ শেষ করে বেরিয়ে দেখে গাড়িটা এখনো আছে। তাকে দেখে মানুষটা এগিয়ে আসলো। চলো, আমি এখন একা যেতে পারবো। পারবে? জানি সেটা। তবুও সে ভুরু কুঁচকালো। তবুও কি? কিছু কথা বলার ছিল। আমার সময় হবে না, বাবা মা অপেক্ষা করছে না আমার জন্য। বৃষ্টির জন্য অনেকটা সময় হয়ে গেছে। ফোনের ব্যাটারিটা শেষ। ফিরতে হবে আমায় এখন। আমি ওদিকে যাব, সমস্যা হবে না। উঠে এসো। রিয়া বোঝে এ ছেলে সহজে ছাড়বে না। সিনক্রেট করতে চায় না সে। অজ্ঞাতা কথা বাড়িয়ে উঠে বসে গাড়িতে। কেউ কোনো কথা বলছে না। এরই মধ্যে ফিরে আছো? না। সে আজ সোজাসাপটা জবাবে ছেলেটা আহত হলো কিনা বোঝা গেল না। তবে হালকা হেসে আবার প্রশ্ন করলো, একটু সময় দেওয়া যাবে না? না। আবারও সে কাঠখোট্টা জবাব। খুবই ব্যস্ত? হ্যাঁ। কেন জানতে পারি? শিয়া থমকায়, তাকায় আর চোখে। আমার অফিসে একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছে। বিভিন্ন এলাকা থেকে ক্লায়েন্ট আসছেন। ইভেন্ট এসে পড়েছে বেশিরভাগ। আমি ছুটে গিয়েছিলাম। এ কদিন বাবা মা চলে যাবেন তাই। পরশু থেকে আমার ডিউটি শুরু। তাছাড়া পিয়াকে রেখে বাকি সময়টুকু কোথাও দেওয়ার মতো সময় হবে না। ছেলেটার কথা বড়ায় না। সে জানে সে এখন কোনো কথাই শুনবেই না। বাকিটুকু পথ আর কেউই কথা বলে না। দিনের আলো আজ কেমন মলিন। পাহাড়ে ঢলে কুয়াশা ঝুলে আছে পর্দার মতো। তার ভেতরে ছোট উঠানে দাঁড়িয়ে আছে পিয়া আর শিয়া। তাদের বাবা মা বের হচ্ছে। গাড়ি এসে গেছে। গাড়িটি নিচে দাঁড়িয়ে আছে। বাবা মায়ের ট্রাক আর ব্যাগগুলো গোছানো। সবকিছু যেন প্রস্তুত। শুধু মনটাই প্রস্তুত নয়। মা বারবার ফিরে তাকাচ্ছে 2 মেয়ের দিকে। ছোট মেয়েটা সেই থেকে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। তাদের আছে বলতে ওই মেয়ে দুটোই। এই মুহূর্তে কখনো চোখের আড়াল করেনি পরিবার, নিজের বাড়ি ছেড়ে আসার পর থেকে স্বামী স্ত্রী এই মেয়ে দুটোকে আগলে বেঁচে আছেন। মেয়ে দুটো আজ যথেষ্ট বড় হয়েছে। একজন আরেকজনকে দেখে আগলে রাখার মতো বয়স হয়েছে। ছোট মেয়েটা তার ছেলে মানুষ এখনো, তারপরও ক্ষেত্রবিশেষে যে সেও বড় বোনটার যত্নে মায়ের মতো দায়িত্বশীল হবে এটা তিনি খুব ভালো করে জানেন। আর বড় মেয়েটা তো তার বরাবরই বুঝদার, সংসারী, দায়িত্বশীল। তারপরও মায়ের মন কোনো যুক্তিতে কি মানতে চায়? প্রিয়া, প্রিয়ার খেয়াল রাখবে মা। ওর ক্লাস, ওর খাওয়া দাওয়ার সময় মতো যেন সব হয়। হবে মা, তুমি চিন্তা করো না। 2 মেয়ে এবার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বাবা এগিয়ে এসে মেয়েদের মাথায় হাত রাখলেন। তুই তো ছোট, কিন্তু তোর হাসিটা ঘরের আলো। সবসময় হাসবি, শুনলে? বললাম না, দেখতে দেখতে সময় কেটে যাবে। তাছাড়া তোর মা ফিরবে। তোর এক্সাম শেষ হলে শিয়ার অফিস ছুটি নিয়ে 2 বোন যাওয়া আসা তো করবেই। আমার মায়েদের মন খারাপ হলে আমি কি ভালো লাগবে গিয়ে? 2 মেয়েকে বাবা মায়ের আশ্বাস দিল মন খারাপ করবে না, দেখে শুনে থাকবে, আগলে রাখবে একে অপরকে। গাড়ির দরজা বন্ধ হলো। ইঞ্জিনের শব্দ উঠল পাহাড়ের নিস্তব্ধতা চিরে। বাবা মা হাত নেড়ে বিদায় জানালেন। আর 2 বোন দাঁড়িয়ে রইল রাস্তার ধারে। যতক্ষণ না গাড়িটা পেছনে আলো কুয়াশার ভেতরে মিলিয়ে গেল। বৃষ্টি তখনও পড়ছে হালকা হালকা। শিয়া ধীরে ধীরে পিয়ার কাঁধে হাত রেখে, চল ঘরে যাই। পিয়া কিছু বলল না। তার চোখে তখন পাহাড়ের মেঘেরা নেমে এসেছে। মনের ভেতর ভারী হয়ে আছে একটাই ভাবনা,
এত নিস্তব্ধতা তার আগে কখনো অনুভব করেনি। দূরে বজ্রপাতের ক্ষীণ গর্জন, আকাশ একটু কেঁপে উঠল, আর সেই শব্দের ভেতরে শুরু হলো তাদের জীবনে নতুন অধ্যায়, যেখানে বাবা মায়ের আশ্রয়ের জায়গায় হবে কেবল একে অপরের মায়া আর পাহাড়ের নীরব ছায়া। পাহাড়ি রাস্তায় হালকা কুয়াশা ভেসে এসেছে, দূরে ঝর্ণার জল গড়িয়ে যাচ্ছে, পাথরের উপরে বাতাসে ভেজা পাতার সোদা গন্ধ। সাদা রেঞ্জ রোভার গাড়ি থেমেছে রাস্তার বাঁকায়। গাড়ি থেমে নামলো আকাশ। গাছের উপর ঝলমল করা ছানগ্লাস সরিয়ে সে চারপাশের দিকে তাকালো। দিনে অথচ রহস্যময় চেহারা যেন পাহাড়ের সব কিছু তো চোখে নিড়ে পড়ে।